খেলা চলছে বিশ্বজুড়ে। ফুটবল ক্রিকেট ছাড়াও খেলা রয়েছে এক দীর্ঘ ফর্দ। শুধু ফলাফল নয়, গত আজ এবং আগামীর খেলাকে প্রেস বক্স থেকে আমরা দেখতে চাই ভিন্ন চোখে। সেই দেখাটাই দেখতে পাবেন এখন মাঠে। সঙ্গে আছে আমি নুমান আব্দুল্লাহ। দর্শক, এতক্ষণ দেখছিলাম ক্রীড়াঙ্গনের গুরুত্বপূর্ণ খবরাখবর। আজকে এখন মাঠে আমাদের আলোচনার বিষয় ক্রিকেটীয় যুদ্ধ। আর এই বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক শামীম চৌধুরী। শামীম ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। শামীম ভাই, একটা কথা বলা হয় যে যুদ্ধে কখনো কেউই জেতে না। বাংলাদেশ এবং ভারত বলা চলে একটা অলিখিত যুদ্ধে জড়িয়ে গেছে, ক্রিকেটীয় যুদ্ধে জড়িয়ে গেছে। এই যুদ্ধে আসলে এখন পর্যন্ত কারা জিতলো, কারা হারলো? দেখুন, আসলে আমরা যদি ক্রিকেটিং রাইভেলিটি বলি, একসময় কিন্তু ভারত পাকিস্তানের ক্রিকেট যুদ্ধ ছিল হচ্ছে অন্য একটা স্নায়ুচাপের খেলা। কিন্তু আপনি মাঠের খেলা ছিল সেটা। হ্যাঁ, মাঠের খেলা। 2007 থেকে প্রেক্ষাপটটা কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে। 2007-এ ত্রিনিদাদে বাংলাদেশের কাছে ইন্ডিয়া হারের পরে, বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পরেই কিন্তু বাংলাদেশ ভারত ক্রিকেটটা একটা রণক্ষেত্র হয়ে, ক্রিকেটিং রণক্ষেত্র হয়ে গেছে। জি, আপনি যদি সাম্প্রতিক সময়গুলো দেখেন, এটা কিন্তু শুরুটা হয়েছে কিন্তু আর একটু বিগার ওয়েতে, সেটা হচ্ছে এই মুস্তাফিজকে ঘিরেই। আপনি যদি 2015 সালে যে আমরা হোম সিরিজ যেটা খেলাম, ফার্স্ট এবার ইন্ডিয়ার বিরুদ্ধে সিরিজ জিতেছি, ওটা প্রথম 2টা ম্যাচে কিন্তু মুস্তাফিজ 5 উইকেট এবং 6 উইকেট 11 উইকেট পেয়েছেন, তাই না? ওই সিরিজে 13 উইকেট। আপনি ওই প্রথম ম্যাচ থেকেই মুস্তাফিজ তাদের আতঙ্ক হয়ে গেছেন। এর শুরুটা কিন্তু তারা প্রথম আমাদের কাছে সিরিজ হারলো মুস্তাফিজের বোলিংয়ে। মুস্তাফিজ 3 ম্যাচের সিরিজে একটা ওয়ার্ল্ড রেকর্ড করলো, 13 উইকেট পেলো। ওই মুস্তাফিজ একটা ড্রিম বোলার আমাদের কাছে হলো, ওদের কাছেও বড় একটা আতঙ্কের নাম হয়ে গেল। সেখান থেকে কিন্তু আপনার মুস্তাফিজটাই হচ্ছে আতঙ্ক, এবং তার ফলশ্রুতিতে আমরা দেখি মুস্তাফিজ পরের বছর থেকে মুস্তাফিজ রেগুলার আইপিএলে এবং সানরাইজার্স হায়দ্রাবাদ তাকে কালেক্ট করলো, কিনলো নিলামে। এবং সেই নিলামে শুধু কেনেনি, আপনি ওই সানরাইজার্স হায়দ্রাবাদ কিন্তু আইপিএলে একবারই ট্রফি জিতেছে। সেই ট্রফি জিতেছে কিন্তু আপনার মুস্তাফিজের পারফরমেন্সেই। এবং মুস্তাফিজ 17 উইকেট পেয়েছিলেন সে আসরে, এবং ইমার্জিং প্লেয়ার হয়েছিলেন। বেস্ট ইমার্জিং প্লেয়ারের যে 20 লক্ষ রুপিও পুরস্কার পেয়েছেন। তা এইটা হচ্ছে মুস্তাফিজের শুরুটা, হচ্ছে নিজেকে শো করার শুরুটা এগেনস্ট ইন্ডিয়া, এবং পরবর্তীটা ইন্ডিয়ার সয়েলের মাঝখানে আবার একটা ঘটনাও আছে। সেটা হলো টি-20 ওয়ার্ল্ড কাপে যে এক ম্যাচে 5 উইকেট পেলো নিউজিল্যান্ড এগেনস্টে, সেটাও ইন্ডিয়ার মাটিতে এবং ইডেনে। তো সব কিছু মিলে মুস্তাফিজ এবং ইন্ডিয়া এটা একটা পরিপূরক হয়ে গেছে, একটা রাইভাল বিষয়টার মধ্যে। রাইট, সেই মুস্তাফিজকে নিয়েই এখন যুদ্ধটা শুরু, যে যুদ্ধটা এখন চলছে। মুস্তাফিজ থেকে এখন বিষয়টা হচ্ছে ন্যাশনাল ইস্যু হয়ে দাঁড়িয়েছে। সেখান থেকে হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ বয়কট করা, যে ঘটনা প্রবাহগুলো ঘটলো গত 2 দিনে, এখান থেকে বাংলাদেশ যে সিদ্ধান্তটা নিয়েছে, এই সিদ্ধান্তটা বাংলাদেশের জন্য বলা হচ্ছে একটা ঐতিহাসিক সিদ্ধান্ত। প্রথমবার বাংলাদেশ সম্ভবত ভারতের চোখে চোখ রেখে এভাবে কথা বলল, ক্রিকেটিং অ্যাসপেক্ট থেকেও যদি বলি। তো সেক্ষেত্রে বাংলাদেশের জন্য এই সিদ্ধান্তটা আসলে কেমন প্রভাব পড়তে পারে ক্রিকেটিং রিলেশনশিপে, আইসিসিতে, বাংলাদেশের ক্রিকেটিং পার্সপেক্টিভ থেকে আর কি? আমরা শুরু থেকে দেখে আসছি, আপনি খেয়াল করে দেখবেন যে বাংলাদেশের টেস্ট স্ট্যাটাসের পেছনে কিন্তু বিসিসিআর বিশাল একটা অবদান ছিল। ওটা জগবন ডালমিয়া সরাসরি একটু ইনফ্লুয়েন্স করেছিলেন। পাকিস্তান ছিল প্রস্তাবক, ভারত সমর্থক, এবং বাংলাদেশ 2000 সালের 26শে জুন টেস্ট মর্যাদা পায়। এখানে ভারতের একটা বিশাল অবদান। ভারত বাংলাদেশের সাথে আমাদের প্রথম টেস্ট, অভিষেক টেস্টে তারা পার্টনারশিপ হয়েছে, সেটা আপনার 10ই নভেম্বর 2000 সালে আমরা ঢাকা স্টেডিয়ামে সেই টেস্টটা হয়েছে, তাই না? এখন ইন্ডিয়া কিন্তু আমাদের ক্রিকেটিং রিলেশনটা কিন্তু ইন্ডিয়ার সাথে আমাদের কিন্তু, আমি এখনও বলবো না যে সেটা শেষ হয়ে গেছে, এখনও সম্পর্ক বিদ্যমান। কারণ আপনি আমাদের যে বাইলেটারাল সিরিজগুলো দেখেন, এই বাইলেটারাল সিরিজের উপরে যে বিভিন্ন দেশের বোর্ড যে তাদের আপনার যে কর্মকাণ্ড পরিচালনা করে, একসময় যেটা ছিল এটা টিভি রাইটসের উপরেই এটা পুরোপুরি নির্ভর ছিল। এবং এই বাইলেটারাল সিরিজগুলো একটা ইন্ডিয়ার একটা পূর্ণাঙ্গ হোম সিরিজ পেলে যেই পরিমাণ টাকা যে কোনো দেশের ক্রিকেট বোর্ডের ফান্ডে জমা হয়, ওই টাকা দিয়ে কিন্তু 5 বছরের ক্রিকেটিং কর্মকাণ্ড তারা পরিচালনা করতে পারে। এবং বাংলাদেশের ক্ষেত্রে তা ব্যতিক্রম না। 2001 সাল থেকে যে এফটিভি চলছে আইসিসির, প্রতিটা আইসিসির এফটিভিতে কিন্তু ইন্ডিয়ার হোমের টেস্ট না খেলে, সিরিজ না খেলে, সেটা কিন্তু বাংলাদেশের মাটিতে খেলছে 2017 পর্যন্ত। এটা আমরা চলমান দেখেছি, এবং এই ধারাটা কিন্তু এখনও বহাল আছে। ইন্ডিয়াকে এইবার আমাদের যেটা আতিথ্য দেওয়ার কথা ছিল, সেটা ইন্ডিয়া আপনি গতবার ছিল, সেটা বাইলেটারাল সিরিজ, সেটা একটা পরিস্থিতির কারণে তারা 1 বছর পিছিয়ে নিয়েছে। এই বছর সেপ্টেম্বর আসার কথা। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি মুস্তাফিজের ইস্যুটা কেন সামনে এলো? এটা কিন্তু একটা পুরোপুরি, এটা একটা হচ্ছে
আপনি একটা ধার্মিক একটা মানে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের সাথে একটা যে এখন এটা কি শামীম ভাই শুধুই ধর্মীয় ব্যাপার ছিল? ওদের যে মন্তব্যগুলো আমরা দেখেছি সেখানে ইভেন তারা শাহরুখ খান কেন মুস্তাফিজকে কিনেছে সেজন্য শাহরুখ খানকে তারা গাদ্দার উপাধি দিয়েছে। মুস্তাফিজকে কেন তারা এত টাকা দিচ্ছে সেটা নিয়েও তাদের সমস্যা। মানে এবং বাংলাদেশি একজনকে কেন এত টাকা দেওয়া হচ্ছে এই ধরনের প্রশ্ন তারা তুলেছে। সুতরাং এটা তো জাতীয়তাবাদেরও সমস্যা, উগ্রবাদের ব্যাপারটা আমরা সবসময় বলে দেখুন আসছি। এর কিন্তু পাল্টা ব্যাখ্যাও দেওয়া আছে। সেটা হচ্ছে কি কংগ্রেসম্যান আপনার ভারতের এক প্রখ্যাত কংগ্রেসম্যান উনি কিন্তু তার ব্যাখ্যায় বলেছেন, পরিষ্কার করে দিয়েছেন, সেটা হচ্ছে কি আপনি যদি মুস্তাফিজকে না নিবেন, ইন্ডিয়া যদি অ্যালাউ না করতো, তাহলে শুরুতে প্লেয়ার্স ড্রাফটে তার নামটা দিলেন কেন? কোশ্চেনটা চলে আসে। প্লেয়ার্স ড্রাফটে দিয়েছেন, প্লেয়ার্স ড্রাফটে দিলে আপনি যে কোনো ফ্র্যাঞ্চাইজি তখন তাদের যে স্ট্রেংথ আছে সেই স্ট্রেংথ অনুযায়ী তার কোথায় ফিল আপ করতে হবে কোন প্লেয়ারকে দিয়ে, তারা কিন্তু সেই অঙ্কটা করেই আপনার নিলাম টেবিলে বসে। মুস্তাফিজকে নিলাম টেবিলে বসার আগে কিন্তু ক্যালকাটা নাইট রাইডার্স, তারপরে আপনার চেন্নাই এবং বেঙ্গালুরুর মধ্যে যে যুদ্ধটা হয়েছে, সবাই কিন্তু মুস্তাফিজকে পেতে চেয়েছে। কারণ দেখেন ইতিমধ্যে কিন্তু মুস্তাফিজের কয়েকটা রেকর্ড করেছে, যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেটে ডট বলের রেকর্ড তার আছে এবং প্রথম বাঁহাতি পেসার হিসেবে 400 উইকেট তার টি-20-তে সেটাই আপনি কদিন আগেই হইলো। সেটা হচ্ছে কি আমি যেটা বলবো সেটা হলো কি ডট বল টি-20তে ডট বলটা একটা বিরাট ফ্যাক্টর। তার এভারেজটাও অনেক সুন্দর এবং ইকোনমি রেটটাও অনেক ভালো। নানা বিবেচনায় বিশেষ করে ডেথ ওভারের দুর্দান্ত বোলিং করতে পারেন। এই ডেথ ওভারের একটা বোলারও দরকার ছিল আপনার এই ক্যালকাটা নাইট রাইডার্সের। সব হিসাব বিবেচনা করেই তারা কিন্তু তাদের বেস্ট প্রাইস থেকে কিন্তু কয়েক গুণ বেশি বেড়ে তাকে 9,20,00,000 রুপিতে তারা কিনেছে। এখানে তাদের একটা বিশাল একটা নিশ্চয়ই তাকে নেওয়ার আগে দলের মালিক যে আপনার শাহরুখ খান, তার সাথে আলোচনা হয়েছে, টেবিলে যারা বসেছেন কোচ থেকে শুরু করে পুরো আপনার সাপোর্টিং স্টাফ যারা সেখানে ছিলেন টেবিলে, আলোচনা করেই তারা মুস্তাফিজকে নিয়ে। কিন্তু যেভাবে ভারতীয়রা মুস্তাফিজকে কেনার প্রতিবাদটা করলো, এই প্রতিবাদের ভাষাটা কখন হলো আপনি খেয়াল করে দেখেন। যখন আপনি টি-20 ওয়ার্ল্ড কাপটা এগিয়ে আসছে, আপনি আগে হচ্ছে আপনার টি-20 ওয়ার্ল্ড কাপ, তারপরে হচ্ছে আইপিএল, তাই না? তো টি-20 ওয়ার্ল্ড কাপ তারা নিজেরাই নিজেদের ফাঁদে পড়েছে। টি-20 ওয়ার্ল্ড কাপটা তাদের মাটিতে বাংলাদেশ খেলতে গেলে বাংলাদেশে আপনি নিজেও জানেন যে আর কিছুদিন পরে জাতীয় নির্বাচন হবে, 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের পরে একটা রাজনৈতিক সরকার ক্ষমতা আসবে। তখন তো তাদের তো বাইলেটারাল এগ্রিমেন্টগুলো ইন্ডিয়ার সাথে এখন যেটা আছে একটু শীতল অবস্থায়, সেটা হয়তো থাকবে না। সেটা আপনি অনেক ভালো সম্পর্ক হয়ে যেতে পারে, আবার আগের অবস্থায় ফিরে যেতে পারে। আপনি সেই পর্যন্ত অপেক্ষা করলো না, কোন জায়গাটা অপেক্ষা করলো? সারা আমাদেরকে সংখ্যালঘুদের উপর হামলা, বিভিন্ন কিছু এই অযৌক্তিক দাবি দিয়ে তারা এখন মুস্তাফিজকে ওইখানে ব্যান্ড করার প্রথম দাবি উঠালো। একটা সোশ্যাল মিডিয়া এবং একটা ডেমনস্ট্রেশনের উপর ভিত্তি করে মধ্যপ্রদেশে আন্দোলনটা হয়েছে, মধ্যপ্রদেশ যেখানে কিন্তু মুস্তাফিজের খেলার কথা না, খেলবে সে ক্যালকাটা নাইট রাইডার্সে, এবং ক্যালকাটা নাইট রাইডার্সের হোম ম্যাচগুলো সবই কিন্তু ইডেনে খেলা। এই জায়গাটা আপনার কত বড় একটা ডেডলক তৈরি করলো না, বাংলাদেশের জন্য কত বড় একটা ক্ষতি করলো। একটা ইমোশনের জায়গা তৈরি হয়ে গেছে। কারণ মুস্তাফিজকে যেদিন 9,20,00,000 রুপিতে বিক্রি হয়েছেন আইপিএল টেবিলে, সেদিন ছিল আমাদের বিজয় দিবস, এবং ওই দিনে আমাদের মনে হয় যে সবচেয়ে বড় সুসংবাদটা ছিল মুস্তাফিজের এত দামে বিক্রি হওয়াটাও। যদিও তার দলেই তার থেকেও বেশি টাকায় পাথিরানাকে তারা কিনেছে, তারপরেও কিন্তু আলোচনাটা কিন্তু মুস্তাফিজকে নিয়ে বেশি আসছে, তাই না? আমাদের যেহেতু একটাই মাত্র ক্রিকেটার রিপ্রেজেন্ট করে আইপিএলে, এবং তার প্রতি আমাদের টোটাল জিনিসটা। এবং আমাদের কিন্তু খেয়াল করে দেখবেন যে আইপিএলের ম্যাচের ভিউয়ারশিপ কিন্তু বাংলাদেশে অনেক বেশি। আপনি টেলিভিশন যখন আইপিএল হয় তখন আইপিএলের সবাই দেখে। তাহলে এই জায়গাটা আপনি আমাদের সেন্টিমেন্টে যখন ধাক্কা দিলেন, চারদিক থেকে দাবি উঠছে যে আইপিএলে বাংলাদেশের টেলিভিশনগুলোকে সম্প্রচার বা আইপিএল যারা সম্প্রচার করে ওই সময়টা আমরা আইপিএল দেখবো না, এমন একটা নির্দেশনা তথ্য মন্ত্রণালয় থেকে চলে আসছে। বিষয়টা কি দাঁড়াচ্ছে যে আপনি এক মুস্তাফিজকে ঘিরে কিন্তু অনেক কিছু হচ্ছে। আপনি এক মুস্তাফিজের কারণে ভারতীয়রাই অনেক বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। যদি আইপিএল এর রাইটসটা বন্ধ হয়ে যায়, যদি আইপিএল খেলাটা বাংলাদেশের দর্শকরা দেখা বন্ধ করে দেয়, নিশ্চয়ই তাদের রাইট হোল্ডাররা সেটি মানতে চাবেন না, বা তাদের যারা স্পন্সররা আছেন তারাও নিশ্চয়ই আইপিএল কে হচ্ছে আয়োজক যারা আছেন তাদেরকে প্রেসারে রাখবেন। হ্যাঁ, তা তো অবশ্যই। আপনাকে সেটা হচ্ছে যেহেতু আমাদের বাংলাদেশের ভিউয়ারশিপটা অনেক বেশি, এইখানে ইন্ডিয়ান পণ্য অনেক বেশি বিক্রি হয়, সুতরাং আপনার তাদের পণ্যগুলোকে যে তারা যে ব্র্যান্ডিং করছে সেই জায়গাগুলো তারা ধাক্কা খাবে, একটা বিরাট ব্যাপার এটা। আর দ্বিতীয় আর একটা হচ্ছে আপনি যেটা বললেন যে এখন তো আপনি সরকার বাধ্য হয়েছে যে একটা সিচুয়েশনে একটা মুস্তাফিজকে নিয়ে এমন একটা পজিশন নিয়েছে, এবং যেটা হচ্ছে সরাসরি হচ্ছে সরকার চাপ দিয়েছে হচ্ছে বিসিসিআই মানে তো সরকার,
বিসিসিআই চাপ দিয়েছে হচ্ছে ক্যালকাটা নাইট রাইডার্সে, এবং ক্যালকাটা নাইট রাইডার্সে বাধ্য হয়েছে আপনার ডিসিশনটা নিতে। ডিসিশনটা নিতে, তাই না? যে মুস্তাফিজকে আপনি প্লেয়ার লিস্ট থেকে বাদ দিচ্ছে। কখন বাদ দিলেন আপনি? যখন তাকে নিয়েছেন তখন তার কিন্তু অ্যাভেলেবিলিটি তারা পরীক্ষা করছে, কোন কোন ম্যাচ তারা খেলতে পারবে না। ক্রিকেট বোর্ড থেকে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে তারা কিন্তু এনওসি মুস্তাফিজে নিয়েছে, যে মুস্তাফিজ যে মাঝখানে কয়টা দিন খেলতে পারবে না, কয়টা ম্যাচ মিস করবে আইপিএল এর, সেটাও এই তারা শর্ট আউট জানতো। করা আছে তাদের। সুতরাং আপনি সব দেখে শুনে মুস্তাফিজকে নিলেন এবং বিসিবি থেকে এনওসি দেওয়া হলো। আপনি কি বলেন যে একটা ছেলের এনওসি হয়ে গেল, উনি ইন্ডিয়া খেলতে যাবেন, ঠিক সেই মুহূর্তে তাকে আপনি বাদ দিলেন? বিষয়টাকে একটা দেশের জন্য কত অবমাননা করেন না, একটা ইসের জন্য, মানে একটা প্রতিহিংসা পরায়ণতার চরম একটা দৃষ্টান্ত দেখালো, যেটা আসলে কিন্তু এই জিনিসটা কেউ কামনা করেন এই বিসিআই সিসিএ। অবশ্যই, এবং সেই মুস্তাফিজ থেকেই পরবর্তীতে যেই সব ঘটনা প্রবাহ আমরা দেখলাম, সেখান থেকে বাংলাদেশ তাদের দেশে না যাওয়ার সিদ্ধান্ত, এবং বাংলাদেশের বিশ্বকাপ বয়কটের মতো, মানে বিশ্বকাপ ভারতে বয়কট করার মতো সিদ্ধান্ত বাংলাদেশ নিয়েছে। আমি যেটা জানতে চাচ্ছি শামীম ভাই, যে এই সিদ্ধান্তটা বাংলাদেশের জন্য কতটা জরুরি ছিল? দেখুন, একটু আমি বলবো যে সিদ্ধান্তটা হয়ে সিদ্ধান্ত গেছে। নেওয়ার ক্ষেত্রে বিসিবির জন্য সিদ্ধান্তটা নেওয়া কতটা কঠিন ছিল আসলে? বিসিবির জন্য সিদ্ধান্তটা হয়েছে কি, আপনি এইটাও নিশ্চয়ই এখানেও তবে রাষ্ট্রীয় পর্যায়ের কিছু আপনার নির্দেশনা আছে। আপনি যদি আপনার টিমকে ইনসিকিউর ফিল করেন, ফাইনালি কিন্তু একটা টিম বা কেউ যদি আপনার কোনো দেশে ট্রাভেল করে সরকারিভাবে, তাহলে কিন্তু একটা গভর্নমেন্ট অর্ডার লাগে, অর্থাৎ আপনাকে জিও নিতে হয় মন্ত্রণালয় থেকে। তা আপনার যে সিচুয়েশনটা এমন যে আছে, এক মুস্তাফিজ যদি অনিরাপদ হয়, নিশ্চয়ই আমাদের পুরো টিমটাই অনিরাপদ। আচ্ছা, পুরো টিমটা যদি অনিরাপদ হয়, তাহলে আপনি টিমটা পাঠাবেন কেন ইন্ডিয়ার মাটিতে? তো এই বিষয়টা কিন্তু, এই ব্যাখ্যাটা এখন ইন্ডিয়াকেই দিতে হবে বা আপনার আইসিসিকেই দিতে হবে। বিসিসিআই এবং আইসিএসের গাইডে চলে গেছে, পুরো ব্যাপারটা সিকিউর করতে পারবে কিনা তারা আদৌ, আবার মুস্তাফিজের সিদ্ধান্ত তারা নতুন করে নিতে পারবে কিনা, এগুলো পুরো তাদের ব্যাপার। কিন্তু ক্ষতিটা হলো কার? দেখেন, আমি একটা শিডিউল দেখলাম যে আপনি ইডেন গার্ডেনে হচ্ছে টি-20 ওয়ার্ল্ড কাপের সব মিলে হচ্ছে 6টা ম্যাচ তারা অ্যালোকেশন পেয়েছে। এর মধ্যে 3টা ছিল বাংলাদেশের। হ্যাঁ, এর মধ্যে 3টা কিন্তু বাংলাদেশের, এবং বাংলাদেশের 3টা ম্যাচই কিন্তু, 3টা ম্যাচের মধ্যে 2টা ম্যাচ কিন্তু বড় ম্যাচ, একটা ওয়েস্ট ইন্ডিজের সাথে, একটা ইংল্যান্ডের সঙ্গে। জি। এখন খেয়াল করে দেখবেন যে এমনি হচ্ছে আপনি ভারতের আঞ্চলিক নানা শক্তির কারণে তাদের এমন একটা অবস্থা হয়েছে যে যদিও ইডেন গার্ডেন এখন তাদের সেকেন্ড লার্জেস্ট ভেন্যু, জি। তারপরও কিন্তু তারা কিন্তু সেইভাবে ট্রিটেড হয় না, তাদের ম্যাচ সংখ্যা কিন্তু বাংলাদেশের ম্যাচগুলো হলো সেখানে একটা হ্যাঁ, বড় সংখ্যক গ্যালারিতে দর্শক। ব্যাপারটা হচ্ছে যেহেতু একটা বাঙালি অধিষ্ঠিত জায়গা, সেখানে আপনার নানা কালচারের লোক থাকেন এবং তাদের খেলার সুযোগ টি-20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের ম্যাচকে ঘিরে একটা আমাদেরও, এবং বাংলাদেশ থেকে দর্শকদের জন্য যাওয়া একটু সেখানে সুবিধার যাওয়ার হয়। একটা সুযোগ থাকে, তাই না? সবকিছু মিলে কিন্তু এই জায়গায় আপনি ইডেন গার্ডেনে একটা নতুন একটা আবহ তৈরি হবে এমন ধারণা আমরা পোষণ করছিলাম। সেই জায়গায় ধাক্কা খেলো ইডেন গার্ডেন। সেটাই। শামীম ভাই, আমরা আপনার কাছে আবার আলোচনায় ফিরবো, তার আগে ছোট্ট একটা বিরতি নিব। এখন মাঠে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম, দেখছেন এখন মাঠে। সবচেয়ে মজবুত আরএফএল ল্যাডার, যা 6061 গ্রেড অ্যালুমিনিয়ামে তৈরি। শক্তিশালী এমএস ক্রসবার নিশ্চিত করে সর্বোচ্চ নিরাপত্তা। আরএফএল ল্যাডার। শ্যাম ভাই, আমরা বলছিলাম যে বাংলাদেশের এই যে ফিজ থেকে বাংলাদেশের নিরাপত্তার যে কনসার্নটা তৈরি হয়েছে, ভারতকে নিয়ে কেন এই কনসার্নটা তৈরি হয়েছে, তার বেশ কিছু ইভেন্টও কিন্তু এর আগে হয়েছে। আমরা দেখেছি যে ভারত যদিও ক্রিকেটের সবচেয়ে বড় দেশ, বাণিজ্যিকভাবেও তারা বেশ সফল দেশ, স্টিল আপনি দেখবেন যে ভারতে কিন্তু সবসময়ই কিছু না কিছু ঘটনা ঘটে। আমি যদি কয়েকটা ঘটনার কথা বলি, আমরা এখানে দেখতে পাচ্ছি যে গত বছরও ভারত যে বিশ্বকাপটা অ্যারেঞ্জ করেছে, নারী বিশ্বকাপ, সেখানেও আমরা দেখেছি অস্ট্রেলিয়ান দুজন নারী ক্রিকেটার সেখানে হ্যারাসমেন্টের শিকার হয়েছেন। বাংলাদেশেও কিন্তু একবার 2024 সালে যখন কানপুর টেস্ট খেলতে গিয়েছিল, সেখানে বাংলাদেশের হোটেলের সামনে ভারতীয়রা অবস্থান নিয়েছিল এবং তারা বিক্ষোভ করেছিল। বাংলাদেশের দলের জন্য কিন্তু বাংলাদেশের সিকিউরিটির জন্য একটা বড় হুমকি ছিল সেটি। শুধু যে বহিরাগত দলগুলো এমন না, আমরা দেখেছি ভারতের নিজস্ব ক্রিকেটাররাও বিভিন্ন সময়ে ভারতীয়দের দ্বারাই আক্রমণের শিকার হয়েছেন। আমরা ভারতের ন্যাশনাল টিমের ক্রিকেটার ছিলেন পৃথ্বী শ, তিনি সেলফি তুলতে অস্বীকৃতি জানিয়েছিলেন, সেজন্য তার উপর হামলা চালায় কয়েকজন যুবক এবং তার গাড়ি ভাঙচুর করা হয়, তার গায়ের উপরও হামলা করা হয়। সো ভারতীয়দের এই ধরনের উগ্রবাদের নমুনা কিন্তু বেশ আছে। সুতরাং বাংলাদেশ যে সিদ্ধান্তটা নিয়েছে বা নিরাপত্তার যে বিষয়টির ব্যাপারে তারা উদ্বেগ জানিয়েছে, এই ব্যাপারে তো মোটামুটি মানে কারো থাকার সুযোগ নাই, যে মানে কনফিউশন থাকার সুযোগ নাই যে ভারত আসলে অনিরাপদ দেশ। দেখুন, এটা কিন্তু আমরা কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্টের থেকে এখনও কিন্তু
কোনো ক্লিয়ার সিনারিওটা আমরা পাই নাই। তারা এখন বিসিবি যেটা করেছে সেটা হলো আইসিসির কাছে অ্যাপ্লাই করেছে তারা ভেন্যু শিফটের ব্যাপারে। দেখেন ভেন্যু শিফট হলে কি হবে, আপনার যদি সর্বসম্মতভাবে আইসিসি সিদ্ধান্ত নেয় বিসিবির এই আবেদনটাকে তারা গৃহীত হয়, তাহলে আপনার ম্যাচগুলো শিফট হয়ে চলে যাবে শ্রীলঙ্কায়, তাই না? অর্থাৎ আমরা যে ভারতের মাটিতে 4টা ম্যাচ খেলতাম গ্রুপ রাউন্ডে, সেই ম্যাচগুলো সে হবে না সেখানে। এটা কিন্তু নতুন কিছু নেই, এই বিশ্বকাপটাও কিন্তু হাইব্রিড মডেলের হচ্ছে, তাই না? হাইব্রিড মডেলের বলেই আপনি টি-20 ওয়ার্ল্ড কাপটা 2টা দেশ হোস্টিং করছে। এখন আপনি এই হাইব্রিড মডেলে কিন্তু আপনার এটা 2020 সাল থেকে দেখলাম যে এটা হাইব্রিড মডেলে এশিয়া কাপ হাইব্রিড মডেলে যাওয়ার একটা কারণ কিন্তু এই ভারতের সঙ্গে সম্পর্কের না ওইটা তখন ছিল সম্পর্কটা শুধুমাত্র পাকিস্তানের সাথে তাদের বৈরী সম্পর্ক, যে সম্পর্কের কারণে পাকিস্তানের যে সীমান্ত এলাকায় তাদের সাথে নানাবিধ সংঘর্ষ, সেইটাকে নিয়েই ছিল পেহেলগাম ট্র্যাজেডি, যে কারণে পাকিস্তানিরা ভারতে না যাওয়ার এবং সেটা কিন্তু শুধুমাত্র ছিল পাকিস্তানের সাথেই তাদের বৈরী সম্পর্কটা, যেই কারণে হচ্ছে পাকিস্তান যেহেতু আইসিসি বা এসিসির মেগা ইভেন্টগুলোতে খেলে, ওই ম্যাচগুলো পাকিস্তানকে হোস্টিং দিবে না বা পাকিস্তানের মাঠে যে ভারত খেলবে না বলেই তারা তৃতীয় ভেন্যুকে তারা বেছে নিয়েছে। আপনি খেয়াল করে দেখবেন দুবাইতে কিন্তু এশিয়া কাপের বেশ কতগুলো আসর রয়েছে অনলি বিকজ অফ এই ভারত পাকিস্তানের বৈরী সম্পর্ক, নিরপেক্ষ ভেন্যু হিসেবে দুবাইকে বেছে নিয়েছে। আপনার আবার এশিয়া কাপ ভারত শ্রীলঙ্কাতেও হয়েছে, তাই না? এমন একটা পাকিস্তান শ্রীলঙ্কাতে হচ্ছে, এমন অবস্থার সিচুয়েশন তৈরি করছে ভারত। এখন বাংলাদেশের ক্ষেত্রে যদি এটা হয়, এখন ক্ষতিটা কার হবে? দেখেন আইসিসি কিন্তু টি-20 বিশ্বকাপের একটা মার্কেটিং করে ফেলছে। টি-20 বিশ্বকাপে কিন্তু আপনার প্রাইজ মানি অনেক বড়, এবং এই বিশ্বকাপ থেকে কিন্তু আইসিসির অনেক বড় রেভিনিউ হয়, যে রেভিনিউটা পরবর্তীতে আপনি বিভিন্ন পূর্ণ সদস্য এবং সহযোগী সদস্যদের মধ্যে তারা বন্টন করে, ক্রিকেট ডেভেলপমেন্টে বন্টন করে। এখন খেয়াল করে দেখবেন যদি ভেন্যুটা শিফট হয়ে যায়, আমাদের এই ম্যাচগুলো ছিল কিন্তু সবই কিন্তু ডে নাইট ম্যাচ। আপনার শ্রীলঙ্কাতে গেলে শ্রীলঙ্কার এমন জায়গায় স্টেডিয়াম আছে যেখানে কিন্তু আপনাকে ডে নাইট ম্যাচ আয়োজন করা কঠিন হয়ে যায়। যেমন এসএসসির কথা বলছি, যদি সিঙ্গলে স্পোর্টস গ্রাউন্ডে হয় তাহলে হবে না। এইখানে কিন্তু আপনার মিডিয়া রাইটসের একটা বিরাট ব্যাপার থাকে, যে মিডিয়া রাইটস আপনি এই সময় শিডিউলটা এই মাঠে হবে, ক্রাউডও ইম্প্যাক্ট করে, ক্রাউডের সংখ্যাটাও ইম্প্যাক্ট হয়, আবার রাতারাতি প্রযুক্তিগত ব্যাপার। তারপরে হচ্ছে তাহলে আপনার যারা হচ্ছে আপনার মিডিয়া রাইটস পেয়েছে, টিভি রাইটস যাদের আছে, তাদের যে রিলোকেশনটা করা, এটাও কিন্তু বিরাট একটা ব্যাপার হয়ে যাবে। আপনার সব কিছুতে এখন আইসিসিকে বড় ধরনের একটা ভাবনায় পড়তে হবে, এটা কিন্তু খুবই স্বাভাবিক। প্লাস হচ্ছে এটা কিন্তু এমন একটা সিচুয়েশন, তারা কিন্তু বাংলাদেশকে বাদ দিয়েও এই টুর্নামেন্টটা করতে পারবে না আইসিসি। তাহলে কি দাঁড়াচ্ছে, বাংলাদেশ যদি পার্টিসিপেট না করে সেহেতু কিন্তু তাদের একটা যে রেভিনিউ শেয়ারিং অফারটা বিসিবি বঞ্চিত হবে, এমন হতে পারে, ওইখানে দণ্ড হইতে পারে। কিন্তু যেহেতু তারা পারবে না বাংলাদেশকে নিয়ে খেলবে, তাহলে নতুন করে তাদের এই মডেলটা করতে হবে, যে এই হাইব্রিড মডেলে বাংলাদেশকে কীভাবে ফেলা যায়, এই শিডিউলটা রিশিডিউলিং করতে হবে। অর্থাৎ যে আপনি যে শিডিউল তৈরি হয়েছে, এই শিডিউল অনুযায়ী কিন্তু টিকিটও ছাপানোর কথা। এক হচ্ছে প্রিন্টিং টিকিট, অনলাইন টিকিট, সব অ্যারেঞ্জমেন্ট কিন্তু এইভাবে, সিকিউরিটি থেকে শুরু করে সকল সবকিছু নিয়ে একটা বড়সড় ধাক্কা পোহাতে হবে আইসিসি কে। শামীম ভাই, আরেকটা ব্রেকিং নিউজ মাত্রই আসলো, সেটি হচ্ছে যে বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত নিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। অবশ্যই অনেক বড় সিদ্ধান্ত নিতে হয়েছে তাদেরকে, অনেক বড় একটা নিউজ। আমরা যে ইম্প্যাক্টের কথা বলছিলাম, যে ধাক্কাটা খাবে বলছি ভারতীয় ক্রিকেট, সেটি মনে হয় প্রাথমিক ধাক্কাটা তারা খেয়ে ফেললো অলরেডি। এই সিদ্ধান্তটাকে আপনি কিভাবে দেখবেন? আমি আর আপনি কিন্তু একটু আগে এই বিষয়টা আলোচনা করছিলাম, সেটা হচ্ছে যে আপনার যদি মুস্তাফিজকে আইপিএলে না নেওয়া হয় এবং যদি যে সিচুয়েশনটা তৈরি করা হয়েছে, তাহলে আইপিএলের ভিউয়ারশিপ বাংলাদেশে কেন নিবে, বাংলাদেশের ভিউয়ারশিপ কেন তারা আশা করবে, কোন যুক্তিতে আশা করবে? এটা কিন্তু প্রশ্নই ছিল, এবং এটা কিন্তু জনমনে এইটাই আইপিএল বর্জন করো। তো আইপিএল বর্জন করো মুখ দিয়ে কিন্তু এটা কিন্তু একটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেন বা বিভিন্ন পত্রপত্রিকা, অনলাইন, টেলিভিশন নিউজ দেখেন, এই জিনিসটা কিন্তু প্রাধান্য পাচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে এটা চোখে চোখ রেখে ভারতের সাথে কথা বলার একটা মাধ্যম ক্রিকেট কিন্তু এখন দিয়েছে। এখন দেখা যাক, আসলে সব সিচুয়েশন তো একরকম থাকে না, এখান থেকে কিন্তু সিচুয়েশন উন্নতি হইতে পারে। আবার পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে তখন ভারতের সাথে আবার বাইলেটারাল এগ্রিমেন্টগুলো হতে পারে, নতুন করে ভালো হতে পারে সম্পর্ক, তখন হয়তো বা আপনি যে অবস্থা এখন আছে এই অবস্থা নাও থাকতে পারে। সেটাই। তারপরেও ভারতীয় একজন বলছিলেন যে বাংলাদেশের সঙ্গে যে সম্পর্কের অবনতিটা হলো সেটার দায় কিন্তু ভারতকেই নিতে হবে, এবং এই যে ক্ষতিটার মুখে তারা পড়তে গেল সেটার দায়ও নিশ্চয়ই ভারতকেই নিতে হবে। হ্যাঁ দেখুন, এটা কিন্তু পরিস্থিতি তৈরি করছে তারা, আমরা তো করি নাই।
রাইট। আমাদের প্লেয়ারকে যদি তারা না কিনতো আমাদের করার কিছু ছিল না তো। আমরা তো বড় জোর বিল আপ করতে পারতাম যে মুস্তাফিজের মতো একটা লোক ছেলেকে তারা কিনলো না, এটাই আমরা বলতাম। কিন্তু এইখানে কিন্তু আপনি কোনো কিছু প্রেশার করতে পারতেন না। কিন্তু এখন তারা যেই সিচুয়েশনটা তৈরি করেছে মুস্তাফিজ ইস্যু করে, আপনার বিসিসিআই চাপ দিয়েছে হচ্ছে KKR-কে, অর্থাৎ বিসিসিআই কি কিন্তু আমি রাষ্ট্রেরই একটা সংস্থা মনে করব। সুতরাং এই বিষয়টা কিন্তু অন্যদিকে চলে গেছে, অর্থাৎ ভারত সরকার সরাসরি এই বিষয়টাকে হ্যান্ডেল করছে, এটা বলবো। তো এখন এই সিচুয়েশন যদি তারা যদি করতে পারে, আমাদের সরকারও তো একই কাজটা করতে পারে। অবশ্যই করতে সেটাই পারে, করেছে এবং আমাদের বাংলাদেশের মান, বাংলাদেশের সম্মান এবং বাংলাদেশের ক্রিকেটারদের নিরাপত্তা সবকিছুকেই অবশ্যই বাংলাদেশের সরকার প্রাধান্য দেবে এবং সেই অনুযায়ী তারা সিদ্ধান্ত নেবে, সেটাই যৌক্তিক এবং সেটাই স্বাভাবিক। শামীম ভাই, আপনার কাছে আমরা আবারও ফিরবো, তার আগে আরেকটা বিরতি নিব। এখন মাঠে নিচ্ছি আরও একটা বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন মাঠে। শামীম ভাই, একটু আগে আমরা বলছিলাম যে IPL বাংলাদেশের সম্প্রচার বন্ধ হয়েছে, নিশ্চয়ই এর কারণে BCCI ক্ষতিগ্রস্ত হবে। বাংলাদেশ যদি T20 বিশ্বকাপ খেলতে না যায় ভারতের, সেক্ষেত্রেও তাদেরকে একটা ক্ষতির মুখে পড়তে হবে। বিশেষ করে বাংলাদেশের ম্যাচগুলো কলকাতায় দেওয়ার আমার মনে হয় একটা বড় কারণ হচ্ছে কলকাতা যেহেতু বাংলা ভাষাভাষী মানুষজন আছেন, সেখানে বাংলাদেশের মানুষজন গেলে তাদের দর্শকরা বা গ্যালারিতে দর্শক থাকেন প্রচুর, বাংলাদেশের এই ম্যাচগুলো সেল করা সুযোগটা থাকে তাদের বেশি। এই আর্থিক দিকগুলো বিবেচনা করেই তো নিশ্চয়ই বাংলাদেশের বেশিরভাগ ম্যাচ সেখানে দেওয়ার কথা। তো বাংলাদেশ যদি না যায় সেক্ষেত্রে তাদের নিশ্চয়ই এটা বড় আর্থিক লস হবে। অ্যাট দ্য সেম টাইম গতকাল BCCI-এর একজন কর্মকর্তা বলে দিয়েছেন যে বাংলাদেশে বাইলেটারাল সিরিজ খেলতে ভারতের আর আসার সম্ভাবনা খুবই কম। যদি তারা গভর্নমেন্টের পারমিশন না পান সেক্ষেত্রে তাদের আসার সম্ভাবনা খুবই কম না, গভর্নমেন্টের পারমিশন না পেলে তারা আসবেনই না। তো সেক্ষেত্রে বাংলাদেশে একটা বড় সড়ো আর্থিক সংকটে পড়তে যাবে, কারণ বাংলাদেশ ভারত সিরিজগুলো সেল করা বাংলাদেশের জন্য একটু সহজ। তো এই যে দুই দেশ কেমন আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে, এর প্রভাবটা কি কতদূর গড়াবে? দেখুন, আমি প্রথমে বলবো হচ্ছে এটা হচ্ছে ICC T20 ওয়ার্ল্ড কাপের যে মার্কেটিংটা, এটা একটা বড় ধরনের একটা ধাক্কা খাবে। একটা ধাক্কা তো অলরেডি খাওয়ার একটা প্রক্রিয়াই চলছে। আর একটা আপনি বললাম যে একটু আগে যে টোটাল রিশিডিউলিং করলে আপনার মিডিয়া রাইটস থেকে শুরু করে সকল কিছুতেই আপনার একটা ইম্প্যাক্ট পড়বে একটা। কিন্তু এটা কিন্তু বৃহত্তর স্বার্থে কিন্তু যদি আপনি ভাবেন, যদি এই ডিপ্লোম্যাটিক রিলেশনটা যদি বরফ না গলে, ক্রিকেটিং রিলেশনটা যদি বরফ না গলে, তাহলে কিন্তু ক্ষতিটা আমাদের বেশি হবে। আমি কেন বলবো এই কথাটা, যে আপনি যেটা বললেন যে গতবার কিন্তু তাদের একটা শিডিউল ছিল তাদের বাংলাদেশে আসার, তারা সেটা ক্যান্সেল করে এইটা এই বছরের সেপ্টেম্বরে নিয়েছে, যেটা 3টা ওয়ানডে 3টা T20 খেলার কথা আমাদের সয়েলে। সেটা যদি না হয় তো ক্রিকেট বোর্ড যে আপনার একটা বড় ধরনের রেভিনিউ থেকে বঞ্চিত হবে। মিডিয়া রাইটস অনেক বেশি টাকা বিক্রি হয়, প্লাস হচ্ছে একটা ইন্ডিয়া সিরিজকে সামনে রেখে কিন্তু আপনার যে গ্রাউন্ড রাইটস, তারপরে হচ্ছে ইন স্টেডিয়াম রাইটস, টোটালটাই অনেক বেশি বিক্রি হয় অনেক টাকায়। এই জায়গাটা কিন্তু একটা ধাক্কা খাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এবং যে আমাদের যে সম্প্রচার কর্তৃপক্ষ আছে তারাও একটা ধাক্কা খাবে তাদের বাণিজ্যিক দিক থেকে। আপনি আরও বেশ কিছু বিষয় আছে, সেটা হচ্ছে শুধু বাইলেটারাল এগ্রিমেন্ট না, আপনি নেক্সট FTV তৈরির ক্ষেত্রেও কিন্তু একটা সমস্যায় পড়বে, যে যদি ইন্ডিয়া আপনার কমিটেড হয় বাংলাদেশের মাটিতে খেলবে না, তাহলে কিন্তু বাংলাদেশকে তার আতিথ্য দিবে না, তাহলে FTV কিন্তু নতুন করে করতে হবে। অর্থাৎ আপনি এই FTVটা কিন্তু আপনার 27-এ শেষ হচ্ছে, এরপরে আপনার নতুন একটা FTV করলে সেই FTVতে আমাদের অবস্থানটা কি হবে সেটা কিন্তু স্পষ্ট হবে না, একটু কঠিন হবে। সব কিছু মিলে আবার ICC টেস্ট ফান্ডের একটা টাকা কিন্তু আমরা নিয়মিত পেয়ে থাকি। যদি বাংলাদেশকে ওরা অনেকবার চেষ্টা করেছে ICC যে টেস্টের সেকেন্ড টায়ারে নেওয়ার জন্য, টেস্টের সেকেন্ড টায়ারে নিয়ে গেলে কিন্তু আমরা কিছু পাবো না। আমরা শুরুতে আপনার ICC টেস্ট চ্যাম্পিয়নশিপের টেস্ট ফান্ডের টাকাটা শুরুতে প্রতি বছর $32 বিলিয়ন করে পেতাম, এখন আমরা পাচ্ছি হচ্ছে 27 বিলিয়ন সামথিং পাচ্ছি এখন প্রতি বছর। এটা কিন্তু ক্রিকেট বোর্ডের টোটাল রেভিনিউর মধ্যে কিন্তু সবচেয়ে বড় হচ্ছে আয় হচ্ছে এইটা, কারণ আপনি বাকি সব খাত মিললেও আপনি $7 বিলিয়ন হয় না, আর ওই একটা খাত থেকেই আমরা পাচ্ছি হলো $27 বিলিয়ন। তো খেয়াল করে দেখবেন যে এখন ক্রিকেটিং রিলেশনটা আমিও আশা করব যে দ্রুত এইটা সংকটটা নিরসন হোক, মুস্তাফিজেও IPL-এ খেলার আবার সুযোগটা তৈরি হোক। মুস্তাফিজের IPL-এ খেলার সুযোগটা মনে হয় শামীম ভাই আর নেই, কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ড গতকালই জানিয়ে দিয়েছে যদি IPL তাকে আর চায়ও তা BCB তাকে আর ছাড়পত্র দিবেন না। এটা হচ্ছে আপনি এখন BCBর এখন কথা, যদি আমি বারবার বলছি না একটা কথা, সেটা ডিপ্লোম্যাটিক রিলেশনটা যদি নতুন করে আপনার এটা যদি জটটা কেটে আবার যদি
নতুন নতুন কোনো কিছু দেখা যায় তাহলে কিন্তু উত্তরণের উপায় আছে। উপায় আছে কেন? আইপিএলটা হচ্ছে আপনার অনেক পরে, টি-20 ওয়ার্ল্ড কাপটা আগে, আইপিএল কিন্তু এপ্রিলে। আপনি খেয়াল করে দেখবেন যে সুতরাং আপনি এখন থেকে কিন্তু আরও 3টা মাস সময় পাবেন ভাবনা চিন্তার অনেক কিছুতে। সুতরাং আমি বলবো না যে এখনই সব সম্পর্ক শেষ হতো। তাহলে যদি এই অবস্থা যদি থাকে, আমরাও যদি আমাদের জায়গায় কমিটেড হই, তারাও যদি তাদের জায়গায় কমিটেড হয়, তাহলে দুই দেশের ক্রিকেটিং সম্পর্কটা যদি অবনতি ঘটতেই থাকে তাহলে রিলেশনটা কি হবে? পাকিস্তান আজকে যে পাকিস্তানের ক্রিকেটকে আজকে যে একঘরে করে ফেলা হয়েছে, সেই ধরনের করার ষড়যন্ত্র কিন্তু ইন্ডিয়া বাংলাদেশকে করতেছে। এবং সেটা কেন যেন আমার মনে হচ্ছে সেই পরিস্থিতিতে তৈরি না হোক, এটাই সবার কামনা। তবে আমার কাছে কি মনে হয় শামীম ভাই, পাকিস্তানকে যেভাবে একঘরে করে ফেলেছে আপনি বলছেন, ভারতের কি সেই আধিপত্য বা সেই মোড়লগিরি দেখানো উচিত? মানে সেটাই কি হওয়া উচিত? সেটা তো নিশ্চয়ই হওয়া উচিত না। অবশ্যই দেখেন, আইসিসিকে আপনি ফিফা যখন তখন ফিফার কিন্তু এম্বার্গেশন কিন্তু ইন্ডিয়া পেয়েছে, তাই না? ফিফার এম্বার্গেশন কিন্তু অনেক বড় বড় কান্ট্রি পাচ্ছে, কিন্তু আইসিসি কিছু করতে পারছে না। কারণ আইসিসি একটা হিসাব করে দেখছে তাদের যে টোটাল যে রেভিনিউটা তার অ্যারাউন্ড 70%-এর বেশি আসে হলো ইন্ডিয়ান মার্কেট থেকে। সুতরাং তারা ইন্ডিয়াকে বৈরী কোনো পরিস্থিতিতে ফেলতে চায় না, তাদের বিরুদ্ধে কোনো শক্ত সিদ্ধান্ত নিতে পারে না। অনেক ঘটনা ঘটেছে, যেই ঘটনাগুলোতে কিন্তু বিসিসিআইকে ব্যান করার মতো ঘটনাও ছিল, কিন্তু সেগুলো তারা কখনোই কিন্তু তারা সেটাকে অ্যালাউ করে না। আপনি খেয়াল করে দেখবেন এখন আইসিসির প্রেসিডেন্ট কিন্তু হচ্ছে এই জয় শাহ, যিনি হচ্ছে ভারতের যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর ছেলে। অর্থাৎ বিজেপি এবং ভারত সরকার তারাই কিন্তু চালায়। আপনি এখন আইসিসিতে যে কি হবে, এখন আইসিসি বিসিসিআই যে সিদ্ধান্ত নিতে পারবে না, আইসিসি সেই সিদ্ধান্ত নিতে পারবে না। এখন পরিপূরক হয়ে গেছে, বিসিসিআই হচ্ছে আইসিসির থেকে বড় প্রতিষ্ঠান হয়ে গেছে। এই ক্ষেত্রে আপনি খেয়াল করে দেখবেন যে আপনি পাকিস্তানে অস্ট্রেলিয়া খেলছে, তারা বলছে নিরাপদ পাকিস্তান। ইংল্যান্ড খেলছে, তারা বলছে নিরাপদ। যারা হচ্ছে সবচেয়ে কিছু ছুতো পেলেই যারা এখানে অনেক এইটাকে অনেক বড় করে ফেলে, তিলে তাল করে ফেলে, তারা বলছে নিরাপদ। ওয়েস্ট ইন্ডিজ খেলছে, সাউথ আফ্রিকা খেলছে, পৃথিবীর সব দেশ পাকিস্তানে খেলছে, কিন্তু ইন্ডিয়া খেলবে না। 2005 সালের পর থেকে আজও পর্যন্ত ইন্ডিয়ার সয়েলে পাকিস্তান কোনো বাইলেটারাল সিরিজ খেলে নাই। আমার ভালো করে খেলা আছে, একবার আপনার ইন্ডিয়াতে আপনার ভূমিকম্পে বেশ কিছু ক্ষতিগ্রস্ত হলো, তখন কিন্তু সরাসরি পাকিস্তান টিমের শহীদ আফ্রিদি থেকে শুরু করে অনেকে বলছিল যে আমরা ইন্ডিয়ার মাটিতে যে আমরা একটা প্রীতি ম্যাচ খেলি, এই ম্যাচে ফান্ডে যে টাকা আসবে এইটা ওই দুর্গত এলাকার জন্য দেওয়া হোক। সেইটাও কিন্তু সেই আপিলটাও ইন্ডিয়া আলো করেনি। সবসময় ইন্ডিয়া আমার মনে হয় যে একটা মোড়লগিরির বা এই ধরনের একটা চেহারা দেখিয়েছে ক্রিকেট বিশ্বকে, এবং সবসময় আমি বলবো যে কিছুটা সংকীর্ণ মনতাও তারা দেখিয়েছে। শামীম ভাই, আপনার কাছে আমরা আবারও ফিরবো, তার আগে একটা বিরতি নিব। এখন মাঠে নিচ্ছে আরও একটা বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম আরও একবার, আপনারা দেখছেন এখন মাঠে। শামীম ভাই, আমরা কথা বলছিলাম বাংলাদেশ ভেন্যু পরিবর্তন করতে চেয়েছে। আমরা বিশ্বকাপে এর আগে অনেকবার এই ধরনের ঘটনা, অনেকবার না, 2বার এই ধরনের ঘটনা দেখেছি। 1996-এ এবং 2003 সালে যখন হচ্ছে শ্রীলঙ্কায় খেলা হয়েছিল, এবং এর আগে যখন হচ্ছে জিম্বাবুয়ে কেনিয়াতে খেলা হয়েছিল 2003, এর আগে 1996 সালে আমরা দেখেছি শ্রীলঙ্কায় খেলা হয়েছিল। ওই দুটো টুর্নামেন্টেও কো-হোস্ট ছিল, সে কারণে হচ্ছে আইসিসি সেভাবেই খেলিয়ে নিয়ে যায়। অন্য যে দলগুলো হচ্ছে সেখানে যায়নি, তাদেরকে হচ্ছে ওয়াক ওভার দেওয়া হয়েছিল আমরা যতদূর জানি। তো এইবার তো বাংলাদেশের জন্য যদিও সেই সুযোগ নেই, কারণ বাংলাদেশের সবগুলো ম্যাচই ভারতে। তারপরেও যেহেতু আগে এই ধরনের ঘটনা ঘটেছে, বাংলাদেশ নিশ্চয়ই দাবি করতে পারে যে যেহেতু আগেও এই ধরনের ঘটনা আছে, আমরাও চাই এবং বাংলাদেশের তো লেজিটিমেট কনসার্নের বিষয় আছেও। দেখুন, আপনার যে ফিগারটা দেখাচ্ছেন, আমার এটা নিয়ে আমরা রিপোর্ট লিখেছি, সেটা হচ্ছে যে তখন তো ক্রিকেট কিন্তু অ্যাম্বুশ মার্কেটিং ছিল না বলে খুব বেশি ইম্প্যাক্ট পড়ে নাই। অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজ শ্রীলঙ্কা যায় নাই, লাভটা হয়েছে কিন্তু শ্রীলঙ্কা কিন্তু ওয়ার্ল্ড কাপে চ্যাম্পিয়ন হয়েছে। মানে তারা কিন্তু বাই পেয়ে আপনার মানে জাস্ট অকবর পেয়ে তারা কিন্তু তাদের নির্দিষ্ট অভিষ্ট লক্ষ্যে তারা পৌঁছে গেছে, তাই না? এইখানে আপনি 2003-এ যে ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের যেটা হয়েছে, এইখানেও কিন্তু তারাও কিন্তু বাধাগ্রস্ত হয়েছে। সে জিম্বাবুয়েতে যায়নি, কারণটা ছিল হচ্ছে যে ভূমি সংস্কার আইন করেছিল রবার্ট মুগাবে। ভূমি সংস্কার আইনের ফলে যারা শ্বেতাঙ্গদের সম্পত্তিগুলো আপনি কৃষ্ণাঙ্গরা পেয়েছে, এই শ্বেতাঙ্গদের পক্ষে লড়াই করতে যে আপনার ইংল্যান্ড যায়নি সেখানে খেলতে। ইভেন আপনার জিম্বাবুয়ে টিমে তখন যে গ্রাউন্ড ফ্লাওয়ার 2
দুই ভাই খেলতো, তারা পর্যন্ত ব্ল্যাক রিবন পরে খেলেছে এবং তারা জিম্বাবুয়ের মাটিতে তারা খেলে নাই। মানে অদ্ভুত ব্যাপার না? এবং তারা কিন্তু ওই ওয়ার্ল্ড কাপ থেকেই পরবর্তীতে আপনার ওইখান থেকে ইংল্যান্ডে চলে গেছে তারা আশ্রয় নেয়, যেহেতু ওই শ্বেতাঙ্গরা কিন্তু বেশিরভাগই বাই বর্ণ হচ্ছে, তাদের জন্মসূত্রে তারা ইংলিশ নাগরিক, এই তারা জিম্বাবুয়ে সেটেল, নানা কারণে তারা পরে পুরো জিম্বাবুয়ে ক্রিকেটের কাঠামোটা নষ্ট হয়ে যাই হোক, গেছে। কিন্তু এই ধরনের উদাহরণ আছে যে বিশ্বকাপ ক্রিকেটের নিরাপত্তা ইস্যুজ ছিল বা অন্যান্য ইস্যুজের কারণে হচ্ছে ভেন্যু পরিবর্তনের যে উদাহরণ আছে, আমরা এইটি দেখানোর উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের জন্য এটা একটা গ্রাউন্ড তৈরি করে নিশ্চয়ই, যে হ্যাঁ আমরাও এই ধরনের, মানে বাংলাদেশ যে দাবিটা জানাচ্ছে সেই দাবির পক্ষে নিশ্চয়ই এটা একটা বড় উদাহরণ। দেখুন এখন বাংলাদেশ যেমন দাবি করছে, আরেকটা ব্যাপারটা আমি শঙ্কার একটা জায়গা দেখছি। দেখেন আপনার কিন্তু আগামী বছরে এশিয়া কাপ হওয়ার কথা, এটা কো হোস্ট বাংলাদেশ ইন্ডিয়ার সাথে এশিয়া কাপ আয়োজন করবে। আর হচ্ছে 2031 সালে কিন্তু আমাদের মেগা ইভেন্ট হওয়ার কথা ইন্ডিয়ার সাথে ওয়ার্ল্ড কাপের, সেটা আমার কো হোস্ট। আপনি এই দুইটা মেগা ইভেন্ট আছে, এই দুইটা মেগা ইভেন্ট বিশেষ করে মানে যেহেতু আগামী বছর এশিয়া কাপ আছে, এইটা খুবই দ্রুত একটা সিদ্ধান্তের ব্যাপার চলে আসবে। এখানে আমরা কি কো-হোস্ট করতে পারবো কি না, অনেকদিন পরে আমরা কিন্তু 2016 পরে এশিয়া কাপের কোনো আসর আমরা আয়োজন করতে পারিনি, একটা আমাদের জন্য সুযোগ আছে সামনে এইটা। প্লাস হচ্ছে আমরা 2011 সালে যে ইন্ডিয়া এবং শ্রীলঙ্কার সাথে যে আমরা ওয়ার্ল্ড কাপের হোস্টিং করেছি, সেখানে আমরা ম্যাচ পেয়েছিলাম 8টি, কিন্তু এখন ইন্ডিয়ার সাথে সরাসরি আমরা যেটা বিট করে যে আমরা ওয়ার্ল্ড কাপের 2031 ওয়ার্ল্ড কাপটা পেয়েছি, এই উপলক্ষে আমাদেরকে ব্যাপক কাজ করতে হবে, নতুন নতুন স্টেডিয়াম বানাতে হবে, রেনোভেশন করতে হবে, অনেক বিগেস্ট ইসে আসবে, অনেক বড় বড় টিম এখানে খেলতে আসবে। যার পিছনে হচ্ছে ওই ম্যাচ সংখ্যা কিন্তু আর 8-এ সীমাবদ্ধ থাকবে না। ওইখানে যদি আপনার বিশ্বকাপে 54টা ম্যাচ হয়, 14 দলের বিশ্বকাপ, ওইটা 54টা ম্যাচ হয়, তাহলে কিন্তু আমরা অ্যাটলিস্ট 14টা ম্যাচ পাবো, আমার ধারণা আর কি। এই বিষয়গুলো এবং একটা 14টা ম্যাচের ম্যাচ ফির বাইরেও কিন্তু আইসিসির একটা যে হোস্টিং ফি আছে, অনেক কিছু আছে, যেটা আপনি ধরেন এক আসর থেকে আপনি 1000 কোটি টাকার মালিক ক্রিকেট বোর্ড হতে পারবে, এমন একটা সম্ভাবনা আছে। সেই সম্ভাবনার জায়গাটা ধাক্কা খায় কিনা, এটাও শঙ্কার ব্যাপার। অবশ্যই শামীম ভাই, আমরা শুরুতেই বলেছিলাম যে যুদ্ধে কখনোই কেউই জেতে না, দুই পক্ষকেই আসলে আলটিমেটলি অনেক বড় ক্ষতির মুখে পড়তে হয়। আমরা শেষও করতে হচ্ছে এই ধরনের কথাই। আমরা মনে করি না যে এখান থেকে আসলে কারো জেতার সুযোগ আছে। আমরা আশা করব বা আমরা দেখতে চাই আর কি এই যুদ্ধ শেষ পর্যন্ত কতদূর গড়ায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এখানে সময় দেওয়ার জন্য। শেষ করছি এখন মাঠের আজকের আয়োজন।